ধর্মঘটে অচল রেলপথ, যাত্রীদের জিম্মি করা দুঃখজনক বললেন রেল উপদেষ্টা। আর দাবি মানা সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। জনগণের বিপক্ষে কাজ করলে পরিণতি হবে 5 অগস্টের মতো বললেন তারেক রহমান। আস্থা নষ্টকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ফেব্রুয়ারির মধ্যেই বেক্সিমকো সংশ্লিষ্ট সবার বকেয়া পরিশোধের ঘোষণা শ্রম উপদেষ্টার। অস্তিত্বহীন প্রতিষ্ঠানে ঋণ দানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং সরকারের আশ্বাসে 7 কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। জুনের মধ্যে চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতিতে রাজপথ ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। কর্মচারী ধর্মঘটে অচল সারা দেশের রেল যোগাযোগ। গন্তব্যে পৌঁছাতে কর্তৃপক্ষ বাসের ব্যবস্থা করলেও ভোগান্তি কমেনি যাত্রীদের। এদিকে যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। আর অর্থ উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। কাজী পাপ্পুর রিপোর্ট। এগুলো আপনাদের প্রচারিত, আপনাদেরই হবে, আমাদের কি হবে? সাধারণ জনগণের ট্রেন চলছে না, বিকল্প বাহন হিসেবে ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হলেও খুব আটকে রাখতে পারছেন না যাত্রীরা। এটার যে মেইন দায়িত্ব আছে তার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেন। রানিং ভাতা সহ কয়েকটি দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি ঘোষণা করেন রেল চালক সহ রানিং স্টাফরা। এতে বন্ধ হয়ে যায় সারা দেশে ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে ঢাকা রেল স্টেশনে এসে থ বনে যান যাত্রীরা। আমরা যেমন অনলাইনে টিকিট কাটি, সেখানে আমাদের নাম্বার আছে, নাম্বারে অবশ্যই একটা মেসেজ দিলেও হয়তো। মোটামুটি 2-2.5 ঘন্টা নষ্ট হয়ে গেল, তো রিফান্ডটা ওইভাবে এখন পর্যন্ত পাচ্ছি না। ভোগান্তি লাঘবে যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয় বাসের, তাতেও নাখোশ তারা। ট্রেনের টিকিটটা বাতিল করে আমাকে এই বিআরটিসি ধরিয়ে দিল, সেটা আমার জন্য তো এটা ভালো না। ওরা যেতে যাচ্ছে না, থেকে যেতে যাচ্ছে, কিন্তু থাকা তো একটা খরচের ব্যাপার আছে। আমরা খুব ভোগান্তিতে পড়ে আছি। ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। সাংবাদিকদের তিনি বলেন, মানুষকে জিম্মি করে এই ধরনের আন্দোলন খুবই দুঃখজনক। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। অন্যদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, রেল কর্মচারীদের ওভারটাইম সহ বেশ কিছু যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। নতুন করে কোনো দাবি পূরণ সম্ভব নয়। প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এদিকে শ্রমিক নেতারা বলেন, সমস্যার সমাধান সময়ের ব্যাপার, তার আগে মানতে হবে দাবি। শ্রমিকের ন্যায্য দাবি আবার সরকারের সীমাবদ্ধতা। আমরা মনে করি শ্রমিকদের যদি ন্যায্য দাবি সরকার গ্রহণ করে, সরকার পারবে সমাধান করতে। সেটা 3 পক্ষ যদি একসাথে বসে, তাহলে একেবারে আমি মনে করি যে 1 ঘন্টার ভিতরে সমাধান হওয়া সম্ভব। যাত্রী দুর্ভোগের এমন চিত্র দেখা গেছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনেও। শত শত মানুষ প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। গন্তব্যে যেতে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হলেও চাহিদার তুলনায় একেবারেই তুচ্ছ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SU সেলিম। সেলিম, এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। চিত্রটি দেখেছি যে সকাল থেকেই মানুষ ট্রেনের অপেক্ষায় এসে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন, কিন্তু তাদের সে অপেক্ষা দীর্ঘ সময় পর্যন্ত তারা অপেক্ষা করছিলেন। তারা আশা করছিলেন যে সরকারের সাথে রানিং স্টাফদের যে বেতন অথবা অন্যান্য তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো সমাধান হবে এবং সমাধান হলে ট্রেন চালু হবে। এই প্রত্যাশায় আমরা দেখেছি যারা বৃদ্ধ, শিশু এবং নারীরা রয়েছেন তারা কিন্তু প্ল্যাটফর্মে সারাদিনই অপেক্ষা ছিলেন। এখন পর্যন্ত আমরা দেখেছি, যদিও আমরা দিনের যে চিত্রটি দেখেছি এখন রাতে সেরকম চিত্রটি নেই। অনেকে অলরেডি জেনে গেছেন যে আজকে ট্রেন চালু হচ্ছে না এরকম। গত যেহেতু প্রায় 20 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গেছে, ট্রেন বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন যোগাযোগ, তো এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এখন আমরা প্ল্যাটফর্মের যে চিত্রটি দেখায় পুরোপুরি খালি রয়েছে। তবে 2-1 মানুষ যারা না জেনে ট্রেন চলছে কি চলছে না তারা না জেনে অনেকে আসছেন এবং অনেকে সারাদিন আমরা যেটি দেখেছি যে বলেছে যে ট্রেনের যাত্রীরা বাসের ব্যবস্থা করা হয়েছে, অনেকে সে আশায় এসছেন, কিন্তু বাসের যে পর্যাপ্ত পরিমাণ যাত্রী, এক একটি বাস ছাড়ার জন্য যে পরিমাণ যাত্রী হওয়া প্রয়োজন সেরকম যাত্রী না হয় বাসও সেরকমভাবে ছাড়ছেন না এবং
অনেক যাত্রীও তারা অভিযোগ করছেন যে আসলে ট্রেনের টিকিট কেটে তারা বাসে যেতে চাচ্ছেন না, দীর্ঘ সময় লাগবে, যেহেতু তাদের বাসের যাত্রার ভোগান্তির কারণে কিন্তু তারা ট্রেনে যাতায়াত করেন, সেক্ষেত্রে তারা বাসে যেতে চাচ্ছেন না। আপনি ডান পাশে আমি যে চিত্রটি আপনাকে দেখাচ্ছি দেখুন, এটি কিন্তু ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের টিকিট কাউন্টার এবং এখানে শূন্য অবস্থায় কাউন্টারে কয়েকজন দায়িত্ব পালন করছেন, পাশাপাশি নিরাপত্তা কর্মীরা রয়েছেন। বাকি যে রানিং স্টাফ যারা রয়েছেন, ট্রেনের চালক, গার্ড এবং টিটি যারা টিকিট চেক করেন, তাদের যে দাবি, তারা সেই দাবিতে কিন্তু এখন পর্যন্ত কর্মবিরতি পালন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি তারা পালন করে যাবেন। এবং এর মধ্যে আমরা জেনেছি যে আসলে অর্থ মন্ত্রণালয় তাদেরকে বলেছে যে তাদের অনেকগুলো দাবি এর মধ্যে মেনে নেওয়া হয়েছে। বাড়তি যে দাবিগুলো তারা করছেন, বিশেষ করে তাদের যে ওভারটাইমে তারা যে সেটি পাচ্ছেন, কিন্তু তারা যে আসলে রানিং অ্যালাউন্স দাবি করছেন, সেই অ্যালাউন্স তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে। জেরিন, সেলিম, আপনাকে ধন্যবাদ। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে দিনভর দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। রানিং স্টাফদের ধর্মঘটের কারণে সারা দেশের মতো রেল যোগাযোগ বন্ধ আছে বন্দরনগরী চট্টগ্রামে। তাতে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার যাত্রীরা। আগে থেকে জানতাম না, হঠাৎ করে এখানে এসে দেখে যে আপনার ট্রেন বন্ধ। কর্মবিরতির কারণে খুলনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টেশনে এসে ট্রেন না থাকায় ফিরে গেছেন অনেকেই, তবে অনলাইনে কাটা টিকিট ফেরত দিচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। টাকা পয়সা সব ফেরত দিলে আমরা এখন যাচ্ছি, এখন ফের আবার গাড়িতে এখন যাওয়া লাগবে। আমরা ট্রেন চলাচল বন্ধ। আমরা আসলে রংপুর থেকে প্রায় 60-62 জনের মতো আসছি। রাজশাহীতে টিকিট বিক্রি করেও ট্রেন বন্ধের জন্য যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করে। পাশাপাশি দুজন স্টাফকে আটক করে মারধর করা হয়। চেয়ার ভেঙেছে, অ্যাকাউন্টস টিটি অফিসে কিছু ভাঙচুর হয়েছে। আগে তারা সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল, তারপরে একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল যে হলো আমরা এরকম ধর্মঘট পালন করব। আর এখন মানুষের একটা ভোগান্তি। সারা দেশের মতো ময়মনসিংহেও ভোগান্তিতে পড়েছে রেল যাত্রীরা। স্টেশনে এসে ট্রেন না থাকায় ফিরে যেতে হচ্ছে তাদের। এদিকে দাবি না মানা পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলছেন স্টাফরা। মাইলেজ ও পেনশনে আনুতোষিকের যে অসম্মতি দেওয়া হয়েছিল সেটি প্রত্যাহার করে নতুন সুস্পষ্ট আদেশ জারি না করা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। দেওয়ানগঞ্জ যাবো, এই জন্য স্টেশনে আসছিলাম। স্টেশনের দিকে ট্রেন বন্ধ, আজকে বাইরে উঠে যেতে হবে, বাড়তি খরচ হবে, তারপরে সময় বেশি লাগবে। এটা আমাদের যাত্রীদের জন্য খুব বড় একটা দুর্বিষহ হবে। রংপুরেও চলছে কর্মবিরতি। স্টেশন থেকে কোনো রেল না ছেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কর্মবিরতিতে থাকা রানিং স্টাফরা জানান তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। কর্মবিরতি ঘোষণা করছে রেল কর্মচারীরা। তো যার কারণে আমরা যারা মানুষ, আমি সহ অনেকে আছি প্ল্যাটফর্মে, অনেক প্যাসেঞ্জার আছে, তারা কেউ যাইতে পারছে না। আমরা চিলমারি যাব, কিন্তু এসে দেখি তো ট্রেন বন্ধ, তাই আমরা যেতে পারতেছি না। হঠাৎ করে কর্মবিরতি ডাকার কারণে মনে করেন আমরা যারা দূরে যাবো, দূরপাল্লার যারা যাচ্ছে, আমাদের অনেক ভোগান্তি। লালমনিরহাটেও চলছে ট্রেনের ধর্মঘট। ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। একই চিত্র নাটোরেও। স্টেশনে এসে ফিরে যাচ্ছে অনেকেই। এতে চরমভাবে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়াতেও ট্রেনের রানিং স্টাফরা কর্মবিরতি পালন করছেন। তাতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জনগণের বিপক্ষে কাজ করলে ৫ অগাস্টের মতো পরিণতি হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় একটি বিশেষ রাজনৈতিক দল দখলে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলের দিকে ঝুঁকে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। খুলনা বিভাগের সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেন তিনি। জেলা মহানগর, বাগেরহাট জেলা এবং সাতক্ষীরা জেলার তারেক রহমান বলেন, বিএনপি জনপ্রিয় কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। দল হিসেবে বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য করেন তিনি। 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন,
তাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণ বিএনপির উপর আস্থা রাখছে, কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশের জেলা ও মহানগরে সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী দোসরদের পরামর্শে মানুষের জীবনে নাবিশ্বাস তুলতে ভ্যাট বাড়িয়েছেন উপদেষ্টারা। বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার, আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে জানিয়ে দেশের স্বার্থে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তরুণ নতুন ভোটাররা যেন তালিকা থেকে বাদ না পড়েন সে বিষয়ে মাঠ কর্মীদের দায়িত্ববান হওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। দিনাজপুর শিল্পকলা একাডেমিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষ কমিশনের অধীনে থেকে নির্বাচন সম্পন্ন করবে উল্লেখ করে সানাউল্লাহ বলেন, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কারণে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। যদি একটি নির্বাচন খারাপ হয়, বিতর্কিত হয়, তাহলে এটার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমরা যদি মনে করি আমাদের অতীতের নির্বাচনগুলো খারাপ হয়েছে, বিতর্কিত হয়েছে, আমরা নির্বাচনী ব্যবস্থাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছি। এবং আমার এই কথা যে সঠিক, তা আমাদের সন্তানরা রক্ত দিয়ে বলে গেছে। ফেব্রুয়ারির মধ্যেই বেক্সিমকো সংশ্লিষ্ট সবার বকেয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানটির চালু থাকা দুটি কোম্পানি বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিক্সের বন্ধকি শেয়ার বিক্রির মাধ্যমে এ দেনা পরিশোধ করা হবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অস্তিত্বহীন 16 প্রতিষ্ঠানের বিপরীতে 12,000 কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে উল্লেখ করে এই ঋণদান প্রক্রিয়ায় ত্রুটি পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। লব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। সামথিং রাফ ক্যালকুলেশন ইজ অ্যাবাউট 500+ crore। প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ 5 দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে স্বরাষ্ট্র ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তারা। এ সময় 3 দিনের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপর হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মধ্যরাতে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাবি অধিভুক্ত বাতিল সহ 6 দফা দাবিতে আন্দোলনে নামে 7 কলেজের শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে অধিভুক্ত বাতিলের দাবি মেনে নেওয়া হলেও প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ বাকি 5 দাবিতে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সেই সংকটের সমাধান করতে হবে। এ নিয়ে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আমাদের যে বাকি 5 দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে, সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাস মিলেছে বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে বা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে হচ্ছে, এটি আমাদের শিক্ষা উপদেষ্টাও সকালে একটি বার্তা দিয়েছেন। এ সময় পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন, এগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিই।
এর আগে 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও সহ 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 6 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে 1519টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হবে। সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শাহবাগে এ ঘোষণা দেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়তাকরণ 6 দফা দাবিতে টানা 10 দিন ধরে রাজধানীর শাহবাগে অবস্থান নেন শিক্ষকেরা। এর জের ধরে মঙ্গলবার তাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দলের ডাক আসে সচিবালয়ে। সেখানে ফলপ্রসূ বৈঠক শেষে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে সুখবর দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাসের মধ্যে জুন মাস 2025 সাল থেকে চালুকরণ করা হবে। ঘোষণা শুনে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। একে নিজেদের বিজয় হিসেবেও বর্ণনা করেন তারা। দীর্ঘ 2 ঘন্টা আলোচনা পরে, বিস্তারিত আলোচনা পরে সচিব মহোদয় আমাদেরকে বললেন, ঠিক আছে, আপনাদের দাবি পূরণ করা হলো। আমরা আমাদের প্রধান শিক্ষা উপদেষ্টা সবাই পজিটিভ আপনাদের দাবির ব্যাপারে, তবে সকল প্রতিষ্ঠানে একবারে দেওয়া সম্ভব না। আমরা পর্যায়ক্রমে দেব, সকল প্রতিষ্ঠানে আমরা জাতীয়করণের আওতায় আনবো। সুফল আনার জন্য বাংলাদেশের যতগুলো প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আছেন সবাইকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের পক্ষ থেকে অন্তরস্থলে ধন্যবাদ এবং সেই সঙ্গে ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এই 40 বছরের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য। এই ঘোষণা দ্রুত বাস্তবায়ন দেখতে চান তারা। যে পর্যন্ত কার্যকারী না হয় এই পর্যন্ত আমরা বিশ্বস্ত না। 10 দিন ধরে এই শাহবাগ প্রান্তে বসে থেকে আন্দোলন করে তারা তাদের দাবি আদায় করে নিয়েছেন। শাহবাগ প্রান্ত থেকে মুনতাসির মামুন, মোহনা টেলিভিশন, ঢাকা। সংস্কার শেষ করে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দুপুরে রাজধানীর রমনা বিটিসিএল চত্বরে BT&T শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে বিশৃঙ্খলা না করে আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বলেন। যারা দুর্নীতি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে এবং লুটপাট করেছে, এদেরকে সমাজের সকল স্তর থেকে ছাঁটিয়ে বিদায় করে সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং সৎ যোগ্য লোককে সেখানে দিয়ে দেশটাকে সংস্কার করতে হবে। সময়ের চেয়ে বেশি সময় যাতে না নেন, আবার সংস্কার করা বাদ দিয়ে নির্বাচন করে চলে যাবেন। অতীতের মতো যেভাবে জালেম সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সেই ধরনের নির্বাচন দেশের জনগণ মানবে না। শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার 2025-26 মেয়াদে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় প্রস্তাবে অভিষেক অনুষ্ঠানে সভাপতি হাবিবুর রহমান পলাশকে ফুল দিয়ে বরণ করেন সাবেক সভাপতি বেনজুর আহমেদ। পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুনকে ফুলের শুভেচ্ছা জানান সাবেক সম্পাদক আসাদুজ্জামান আজম। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ সহ অন্যান্যরা। দেশের বাইরে খবর। যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান চালিয়ে 956 অবৈধ অভিবাসীদের গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া সিরিয়ায় 35 কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। অন্যদিকে উত্তর গাজায় একদিনে ফিরেছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় গত 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS, যাদের প্রায় সবাই ছিলেন ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের কর্মকর্তা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এই ঘটনাটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরবর্তী পদক্ষেপ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা 12 জনের বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। তারা মূলত 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে ট্রাম্প যে চেষ্টা করেছিলেন সেই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন। এছাড়া দেশব্যাপী অভিযান চালিয়ে 956 অবৈধ অভিবাসীদের গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। চলতি মাসের 19 জানুয়ারি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় ফিরেছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর বর্বরতার মুখে উত্তর গাজার বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। এর আগে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যৌথ বাহিনীর অভিযানে 30 সন্ত্রাসী নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। গেল শুক্রবার ও শনিবার খাইবার, লাকি মারোয়াত এবং কারাকে জেলায় অভিযানে তারা হতাহত হন বলে জানিয়েছে গণসংযোগ দপ্তর ISPR। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্মঘটে অচল রেলপথ, যাত্রীদের জিম্মি করা দুঃখজনক বললেন রেল উপদেষ্টা। আর দাবি মানা সম্ভব নয় মন্তব্য অর্থ উপদেষ্টার। জনগণের বিপক্ষে কাজ করলে পরিণতি হবে 5 অগাস্টের মতো বললেন তারেক রহমান। আস্থা নষ্টকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকো সংশ্লিষ্ট সবার বকেয়া পরিশোধের ঘোষণা শ্রম উপদেষ্টার। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের ঋণ দানের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং সরকারের আশ্বাসে 7 কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। জুনের মধ্যে চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতিতে রাজপথ ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।